21 ঘন্টা শুধু একটা সংখ্যা না, এটা ছিল এক স্নায়ুযুদ্ধের সময়সীমা। এই সময়ের মধ্যেই নির্ধারিত হওয়ার কথা ছিল যুদ্ধ থামবে নাকি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। একদিকে যুক্তরাষ্ট্র, তাদের শর্ত ও রেড লাইন, অন্যদিকে ইরান, তাদের আত্মসম্মান, তাদের সার্বভৌমত্ব। কেউ ছাড় দিতে রাজি নয়, কেউ পিছিয়ে আসতে রাজি নয়। আর ঠিক সেখানেই ভেঙে পড়ার সব আশা, যেখানে জড়িয়ে যাচ্ছে নাকি এবারে বাংলাদেশও। যখন জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়লেন, তার সাথে শুধু ব্যর্থতাই নয়, নিয়ে গেলেন এক অজানা ভবিষ্যতের সংকেত। কি হয়েছিল সেই দিন বন্ধ দরজার ভেতরে, আর কেনই বা ভেঙে গেল এই আলোচনার সব সম্ভাবনা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি আলোচনা শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ভেস্তে গেছে। টানা 21 ঘন্টা ক্লান্তিকর ও স্নায়ুপূর্ণ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই ওয়াশিংটনে ফিরতে হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। কিন্তু প্রশ্নটা এখন সবার, এত দীর্ঘ আলোচনার পরও কেন ব্যর্থতা? ঘটনার পেছনে গল্পটা অনেক গভীর, অনেক জটিল এবং কিছু অহংকারে ভরা। যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আলোচনায় বসেছিল এক ধরনের আত্মবিশ্বাস নিয়ে, বরং বলা ভালো অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে। তাদের ধারণা ছিল সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তারা কার্যত শক্তির জায়গা থেকে কথা বলছে। ফলে তারা ভেবেছিল আলোচনার টেবিলে বসে ইরানের ভবিষ্যৎ, সামরিক নীতি, এমনকি পারমাণবিক কার্যক্রমের সীমা পর্যন্ত নির্ধারণ করে দিতে পারবে। এই আলোচনায় পাঠানো প্রতিনিধি দল নিয়েও আন্তর্জাতিক মহলে বিস্ময় দেখা দেয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনারকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব দেন। তাদের আচরণ ছিল অনেকটা ব্যবসায়িকদের দর কষাকষির মতো, যেন একটি দেশের সার্বভৌমত্ব নয়, বরং কোনো বড় রিয়েল অ্যাসেন্ট পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরান আলোচনায় আসে একেবারে প্রস্তুত হয়ে। তাদের পার্লামেন্ট দলের সদস্য স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং অভিজ্ঞ কূটনৈতিক আলী বাঘেরি। এই দলটি 21 ঘন্টায় দীর্ঘ আলোচনার ধৈর্য, যুক্তি এবং কৌশলের এক অনন্য মিশ্রণ দেখায়। এই সময়টা ছিল এক প্রকার স্নায়ুযুদ্ধ, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি বিরতি, প্রতিটি দৃষ্টি বিনিময় ছিল অর্থবহ। যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলো ছিল অত্যন্ত কঠোর। তারা চাইছিল ইরান যেন হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে নিজেদের প্রভাব কমায়, পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে সীমিত ও বন্ধ করে, ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করার নিশ্চয়তা দেয়। কিন্তু ইরান এইসব দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে। তাদের অবস্থান ছিল পরিষ্কার, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। শুধু তাই নয়, ইরান পাল্টা কিছু প্রস্তাবও দেয়, যেগুলো ছিল আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে তোলা একটি নতুন কাঠামোর ধারণা। কিন্তু যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবগুলো গুরুত্ব দেয়নি। এই অবস্থা আলোচনা পরিবেশ ধীরে ধীরে কঠিন ও কঠোর হতে থাকে। আলোচনা ভেঙে যাওয়ার পর ইরানের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা আসে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর পক্ষ থেকে জানানো হয়, ইরানের কাছে কূটনীতি শুধুমাত্র আলোচনার মাধ্যমে নয়, বরং এটি দেশের স্বাধীনতা রক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। তারা স্পষ্ট করে দেয়, কোনো চাপের মুখেই তারা মৌলিক অধিকার থেকে সরে আসবে না। অন্যদিকে জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগের আগে এক ধরনের হতাশা মিশ্রিত বক্তব্য দেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি চূড়ান্ত ও সার্বভৌমত্ব প্রস্তাব দিয়েছিল, এখন সিদ্ধান্ত ইরানের। তার কথাই ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের ইঙ্গিত। দেখা যাক তারা এই প্রস্তাবটি গ্রহণ করে কিনা। তবে তার এই বক্তব্য থেকে স্পষ্ট ছিল, মূল বিরোধ ঘুরপাক খাচ্ছিল পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে। ভ্যান্স আরো বলেন, ইরানের পূর্ববর্তী পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে, তাই এখন বিষয়টি পুরোপুরি রাজনৈতিক সচিতার উপর নির্ভর করে। এছাড়া আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ ও বৃহত্তর ভূ রাজনৈতিক ইস্যুগুলো উঠে এসেছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই ব্যর্থতার দায় কার? এক পক্ষ বলছে যুক্তরাষ্ট্রের একতরফা শর্ত এবং আধিপত্যবাদী মনোভাবই প্রধান কারণ। অন্য পক্ষ বলছে ইরানের অনমনীয় অবস্থানই সমাধানের পথে বাধা। কিন্তু বাস্তবতা হয়তো মাঝামাঝি কোথাও। এই ব্যর্থতার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠেছে, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের একটি বড় অংশে জ্বালানি পরিবহন হয়। সেখানে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব অর্থনীতিও এর প্রভাব থেকে মুক্ত থাকবে না। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস। ধারণা করা হচ্ছে চীনের সঙ্গে তাদের সামরিক ও কৌশলগত সহযোগিতা, বিশেষ করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের অবস্থানকে আরো শক্তিশালী করেছে। সব মিলিয়ে এই 21 ঘন্টার আলোচনা শুধু একটি ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা নয়, এটি নতুন বিশ্ব ব্যবস্থার একটি ইঙ্গিত, যেখানে একক আধিপত্যের জায়গা ধীরে ধীরে সরে গিয়ে বহুমাত্রিক শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। এখন প্রশ্ন, নাকি ভবিষ্যতের আরো বড় কোনো সমঝোতার পূর্বাভাস? সময় তার উত্তর বলে দিবে।